স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানা দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো শিরোনাম জানিয়ে দিতে, একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি, তারা আমাদেরকে ঘটনার ভেতরে নিয়ে যান এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। অবশ্যই জ্বালানি ইস্যু আজকে আমাদের সবার আগে প্রায়োরিটি থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি একটা সংগঠন, একটা দল এবং একটা প্ল্যাটফর্ম, এই তিনটা জায়গা থেকে প্রায় ৪৪ জন এনসিপিতে যুক্ত হয়েছে। রাজনীতির মধ্যে কী ধরনের আলোচনা সেক্ষেত্রে হতে পারে এটা নিয়ে একটু আলাপ করবো এবং আন্তর্জাতিক অঙ্কন তো থাকছে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরোটা সময় জুড়েও আপনারা আছেন এবং আমাদের সঙ্গে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন। আমরা অনলাইনে থাকা সেই অতিথিদের সঙ্গেও সংযুক্ত হব, তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব। আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রাতেও আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আশা করি একটা দীর্ঘ সময় খুব চমৎকার আলোচনা হবে এবং মাননীয় সংসদ সদস্য আপনাকে দিয়ে আলাপটা শুরু করে আজকে আমরা একজন বেসরকারি সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন, যেটা আজকে কম বেশি সব গণমাধ্যমে শিরোনাম করেছে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, দাম বাড়ার পরও তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, সংকট না থাকলে লম্বা লাইন কেন? সংকট আছে কি নেই তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে সরকার কিছু নির্দেশনা দিয়েছে। শপিং মলগুলো আগে থেকে একটু বন্ধ করতে হবে, অনলাইনে ক্লাস নিয়েও আলোচনা হচ্ছে, নানা কিছু। কিন্তু মুশকিল হচ্ছে সরকার স্বীকার করছে না যে সংকট আছে। এটা একটা বড় প্রশ্ন যেটা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করছেন এবং সাংবাদিকরাও এটা প্রশ্ন করছেন। শুরুতে এটা একটু বলবেন, মানে সরকার কি স্বীকার করছে যে সংকট আছে? এখানে স্বীকার করার কিছু নেই। আমাদের দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নাই। আচ্ছা, তবে যেহেতু বিষয়টি বৈশ্বিক সমস্যা, ইরান যুদ্ধের বিষয়, আমেরিকা ইরান যুদ্ধ, সেই হিসাবে এই সংকটটা সৃষ্টি হতে পারে আচ্ছা সামনে। তো সৃষ্টি যদি হতে পারে হয়, তখন আমাদের এখন থেকে হয়তো 2 মাস পরে বা একটা সার্টেন টাইম পর সংকট দেখা দিতে পারে। তো সংকট যদি তখন দেখা দেয়, তাহলে এখন থেকে আমাদের একটা প্রস্তুতি রাখতে হবে। সরকার সেই হিসাবে একটা পাক প্রস্তুতি রাখছে চতুর্মুখী। যেমন বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে যেমন খুব বেশি খরচ হলে উৎপাদন করতে গেলে তেলের প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, ঠিক যেমনিভাবে আপনারা দেখছেন যে এখন মানুষ লাইন ধরে আগে যা জ্বালানি লাগতো পেট্রোল পাম্প থেকে তার বেশি পরিমাণে নিয়ে যাচ্ছে। যার দরকার 10 লিটার সে এখন নিয়ে যাচ্ছে 50 লিটার। হয়তো দেখা গেছে অনেকগুলো গাড়ি তারা ভয়ে প্যানিক তৈরি হয়ে তাদের মধ্যে যে সামনে যদি আমার গাড়ি চালাতে না পারি আমি ভাড়া মারবো কীভাবে, সামনে যদি আমি গাড়ি চালাতে না পারি আমি কর্ম করব কীভাবে, ইত্যাদি কারণে অনেক ভোক্তারাই আপনার জ্বালানি মজুত করছে। ইত্যাদি কারণেই সংকটটা সাদা চোখে মনে হচ্ছে। যেহেতু কোনো পাম্পের সাথে আলোচনা করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আপনার ধরেন 2400-2500 লিটার তারা পার ডে সেল করতো ঢাকাতে। এখন সেখানে 3500 লিটার দেওয়ার পরেও 2-4 ঘন্টা শেষ। তাহলে কি দাঁড়ালো? যেখানে আরও 1000 লিটার বেশি দেওয়া হচ্ছে সেখানে আপনার 2 ঘন্টা শেষ, আর আগে 2400-2500 লিটারে সারাদিনে শেষ হতো না। তাহলে এখানে অনেকে মজুত করছে। ইত্যাদি কারণেই অনেকটা মানুষের মধ্যে একটা প্যানিক, ভয়, ভীতি, আতঙ্ক বা আলোচনা এসব হচ্ছে। আমি একটু ফরিদুল হকের কাছ থেকে মতামতটা জেনে এসে তারপর আমি কাগজে আপনার কাছে আসবো। যেন ফরিদুল হক, আমরা আসলে দেখছিলাম বিরোধী দল পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরা আসলে কি মতামত দেন। অনেকে এটা বলছিলেন যে সরকার হয়তো এটা করতে পারতো বিরোধী দলের সঙ্গে আলোচনা, অনেকে বলছিলেন যে অন্যান্য প্রয়োজনীয় পণ্য সেখানে সামান্য দাম বাড়িয়ে আমরা এখন দাম না বাড়ালেও পারতাম। অনেকে আবার এটাও বলছেন যে আসলে এখন দাম না বাড়িয়ে যদি কেউ মজুত করে থাকে তাহলে সেগুলো মাথায় রেখে একটা অভিযান পরিচালনা করা। আপনাদের দিক থেকে, বিরোধী দল দিক থেকে কোনো পরামর্শ, কোনো প্রস্তাবনা কি ছিল কিভাবে সংকট সরকার মোকাবেলা করতে পারে? কোনো আইডিয়া, কোনো ধ্যান ধারণা কি আপনারা দিয়েছিলেন এখন পর্যন্ত? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সমালোচক আমার মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু একটা জিনিস বলি যে মানে আমি ওয়াদুদের সাথে একটু ডিফার করতে হচ্ছে আমাকে।
উনি প্যানিক বাইং এর কথা বলছেন। প্যানিক বাইং সাধারণত 5-7 দিনের বেশি থাকে না, যে কোনো পরিস্থিতিতে প্যানিক বাইং হলে 5-7 দিনের বেশি হয় না, কিন্তু এটা 1.5 মাসের উপরে এটা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খোদ ঢাকা শহরে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। তো এখন এইটা পুরোপুরি ভোক্তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, মানে একদম কি বলে যে একদম ব্যবহারকারী যে সাধারণ ভোক্তা, তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকার আসলে সরকার পক্ষ দায় কি বলে যে দায় এড়ানোর চেষ্টা করতেছে কিনা, এই বিষয়টা একদমই ধরেন মনে করেন যে বারবার সামনে চলে আসতেছে। এখন পর্যন্ত গতকাল অথবা আজকেই সম্ভবত জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে মানে ইতিহাসের সর্বোচ্চ সময়ের মজুদ আছে আমাদের কাছে। আবার আজকে এখন ভাইও বললেন, কিন্তু তাহলে মানে এই যে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কেন দাঁড়িয়ে আছে? মানে একটা ব্যাপারটা কিরকম যে আমি এই মুহূর্তে তেলটা নিয়ে ঠিক পর মুহূর্তে এসে গিয়ে আবার সিরিয়ালে দাঁড়ালাম, মানে মানুষের আর কোনো কাজ নেই, শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। একটা ব্যাখ্যা কি আপনি পেয়েছেন জনাব ফরিদুল হক? একটা ব্যাখ্যা কি আপনি পেয়েছেন, যেটা এখন সংসদ সদস্য বললেন যে আগে যেখানে পার ডে 2400 লিটার হাইয়েস্ট নেওয়া হতো, সেখানে এখন 3500 লিটার দেওয়ার পরও আসলে অনেকে দাঁড়িয়ে আছেন নেওয়ার জন্য, কারণটা কি আসলে? আমি ওটাতে আসছিলাম গতকালকে যখন আমরা দেখলাম যে সরকার মহাসমারোহে তাদের 60 কর্মদিবসের 60 পদক্ষেপের ব্যাপারে যখন তারা মানে এক ধরনের উৎসব করছে, ঠিক তারপর কয়েক ঘন্টা পরেই দেখলাম যে দাম বাড়ানো হলো, এবং দামটা বেশ বড় মাত্রায় বাড়ানো হয়েছে। এবং তার কিছুক্ষণের মধ্যেই কি বলে যে মূল্য বৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানিয়ে পেট্রোল পাম্প মালিক সমিতি বিবৃতি দিয়েছে। তো এটাতে আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে তেলের বিভিন্ন জায়গাতে যেই অভিযোগটা মজুত করার যে অভিযোগটা ভাই দিচ্ছিলেন, সেই যে মজুতের অভিযোগটা সাধারণ ক্রেতাদের উপরে দিচ্ছেন, এই মজুতকারী সিন্ডিকেট আসলে এই পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতা এটা হয়েছে। এবং এইটার সাথে সরকার কিংবা সরকারি দলীয় লোকজনের কিংবা প্রশাসনের কোন পর্যায়ের লোকজন জড়িত, এটা সরকারের খুঁজে বের করার দায়িত্ব। সরকার এইটার জন্য আলাদা করে কি ব্যবস্থা নেবে আমরা এটা দেখতে চাই, আমরা এটা দেখবো। আর একটা জিনিস হচ্ছে দাম বাড়ানো হয়নি ধরেন এইটা যেমন বলা হচ্ছে, কিন্তু একবারে অনেক বাড়ানো হয়েছে। মানে আপনি অনেক দিন মানুষকে কষ্টের হঠাৎ করে অনেক দাম বাড়ান, অথচ যদি ধাপে ধাপেও বাড়ানো হতো তাহলে বোধহয় এই পরিস্থিতিটা তৈরি হতো না। এটা যেমন একটা ব্যাপার। আর একটা ব্যাপার খেয়াল করে দেখেন, গত 1 মাসে গ্যাস সিলিন্ডারের মানে এই মাসের মধ্যে গ্যাস সিলিন্ডার 2 ধাপে দাম বাড়িয়ে এখন কিন্তু ভোক্তা পর্যায়ে সিলিন্ডারের দাম প্রায় 600 টাকার উপরে, 640 টাকা সম্ভবত 640 টাকার উপরে বাড়ানো হয়েছে। মানে অন্য জিনিস যে বাড়ানো হচ্ছে না ব্যাপারটা কিন্তু তা না, ওটাও তো জ্বালানি, শুধুমাত্র তো তেলই জ্বালানি না, আরো অন্যান্য জ্বালানি আছে। ইন দা মিন টাইম ধরেন খাদ্যপণ্য সহ বহু পণ্যের দাম বেড়েছে। এখন এই ধরনের যে কোনো সিচুয়েশন আমরা শুরু থেকে বারবার বলে এসেছি যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এটা একটা ভূরাজনৈতিক কারণে, সরকারের এককভাবে এখানে দোষ নেই, এটা সত্য। কিন্তু এই ক্রাইসিসকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এই ধরনের যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে প্রথমত ক্রাইসিসটাকে স্বীকার করা যে না আমাদের সংকট হচ্ছে, তাহলে সংকটটা কি সেটাকে স্বীকার করে, এবং যেহেতু এটা একটা বড় ব্যাপার তাহলে একটা ন্যাশনাল কাউন্সিল। অনেকে এই প্রশ্নটা করছেন যারা ফরিদুল হক, যেহেতু আপনাকে পেয়ে গেলাম আপনার কাছে একটু জানার চেষ্টা করি। বিরোধী দল তো খুব চমৎকার একটা প্রস্তাব দিয়েছিল তাদের দিক থেকে যে তারা একটা ছায়ামন্ত্রী পরিষদ করবে, যদি সেটা করতে পারতো তাহলে সেই জায়গা থেকে ছায়ামন্ত্রী হয়তো কোনো পরামর্শ দিতে পারতেন। আপনার দিক থেকে তো কোনো পরামর্শ আসেনি যে এই কাজটা করতে পারতো সরকার দাম না বাড়িয়ে, তাহলে সেটাও তো ভাবা যেত। না, দামের ব্যাপারটা তো পরে, প্রথম দামের ব্যাপার, দাম তো বেরোল এর মধ্যে ধরেন গত 1 মাস 20 দিনে কিংবা ধরেন গত 2 মাসে মানুষকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা তো মানে কি বলবো যে এটা একেবারে অন্য কোনো কিছুর সাথে কি বলবো যে তুলনা দেওয়া যাবে না। কিন্তু আমরা যেটা বারবার বলছি যে একটা ন্যাশনাল কাউন্সিল সরকার গঠন করতে পারতো, একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করে এই ধরনের সিচুয়েশনটা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু সবাই মিলে প্রবলেমটাকে আমরা মোকাবেলা করতে পারতাম। কিন্তু আজকের দিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বীকারই করা হচ্ছে না যে এটা আমাদের একটা প্রবলেম। আমি আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার, আরো আলাপ করবো নিশ্চয়। আমি একটু আমির ইসলাম কাগজে আপনার সঙ্গে একটু বিষয়গুলো একটু জানি, আপনার কথা বলা মাঝখানে হয়তো একটু বিরতিতেও যেতে হতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার সাংবাদিকতার চোখ দিয়ে কি মনে হচ্ছে, আদৌ কি সরকার জনগণের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, নাকি পেট্রোল মালিকরা আসলে প্রচ্ছন্নভাবে যে কাজগুলো করছেন বলে অভিযোগ করা হচ্ছে সরকারের মদদে সেগুলো হচ্ছে, এবং অনেকে বলছে ধাপে ধাপে দাম বাড়ানো যেত একবারে না করে? এর সাথে আপনি একমত কিনা? সাথে লাস্ট বলা হলো যে ন্যাশনাল কাউন্সিল তৈরি করে হয়তো সেখানে সবার একটা ব্রেন স্টর্মিং এর একটা সুযোগ রাখা প্রয়োজন ছিল। কি বলবেন? 3-4টা বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে দাম না বাড়িয়ে
এই সমস্যার সমাধান করা যেত কিনা। আচ্ছা, এই যুদ্ধ কিন্তু 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে, জি এরপরে মার্চ এপ্রিল মানে আমাদের দীর্ঘ সময় এটা চলছে। সংকট সেদিন থেকেই কম বেশি সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেক জায়গায় অলমোস্ট ডাবল দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায়। সরকার এখানে এই কাজটা করে নাই, বাংলাদেশ সরকার না করে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসার একটা চেষ্টাও করেছে। আচ্ছা, আমার কাছে বিবিএস এর সর্বশেষ যে ডাটাটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে ডিজেল এখনো এই পর্যন্ত ঠিক আছে 1,01,385 মেট্রিক টন এটা। তারপর অকটেন এখানে যদিও দেওয়া আছে 31,821 মেট্রিক টন, আর পেট্রোল আছে 18,211 মেট্রিক টন। এটা বিবিএস এর রিপোর্ট। আচ্ছা, এটাই এই পর্যন্ত আছে এবং দিয়েই যাচ্ছে কিন্তু। তো এর ফলে হয়েছে কি, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রতিবেশী যারা আছে সেই সমস্ত দেশগুলোতে কিন্তু আমাদের চেয়ে জ্বালানির দাম তাদের বেশি। আচ্ছা, এখান থেকে যদি প্রতিনিয়তই আমরা দেখি, আমাদের এখানে সবসময় কিন্তু জ্বালানির দামটা কম রাখা হয়, বলা হয়ে থাকে সাবসিডি দেয়, কিন্তু আসলে বিপিসি কিন্তু এখানে সাবসিডি দেয় না। আমাদের এখানে সরকারকেও একটা এই প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত। বিপিসিকে, পেট্রোবাংলাকে নিয়ে আসতে হবে এই কারণে তারা তো এই যাবৎ সমস্ত কাজ করেছে, তারা মুনাফা পর্যন্ত নিয়ে থাকে, তারা বোনাস নেয়, বছরে তারা প্রায় 6টা বোনাস নিয়ে নেয়, আরো অন্যান্য কায়দা কানুন করে আরো নিয়ে ফেলে। আজকে এই যে মুহূর্তে সংকটটা সৃষ্টি হয়েছে, এই সংকটের পুরাটাই তদারকি করা উচিত ছিল এই পেট্রোবাংলা কিছুই করেছে বলে আমার কাছে দৃশ্যমান মনে হয়নি। তো এই প্রশ্নটা কিন্তু আমি যেহেতু সংসদ সদস্যকে পেয়েছি, আমি তার কাছেই প্রশ্নটা রেখে যেতে চাই যে পেট্রোবাংলার কাজটা কি। আমি ইসলাম কাগজ, আপনি বলছিলেন পেট্রোবাংলার কথা। পেট্রোবাংলার কাছে অর্থ নেই সেটাও না, তাদের এই যাবৎকালে তারা কিন্তু শুধু জ্বালানি বিক্রি করে এবং টাকাগুলো জমায়। যেহেতু একটা সংকট সৃষ্টি হয়ে গেছে, তাহলে তার সামনে সবচেয়ে পথ খোলা আছে বিভিন্ন সোর্স থেকে জ্বালানি আমদানি করার পথগুলো পরিষ্কার করার টাকা তাদের কাছে আছে, দিতে হবে। কেননা জনগণকে কষ্টে রেখে সরকার কিন্তু ভালো থাকবে না। সরকারকে প্রথম কাজই করতে হবে, জ্বালানিটা আমদানি করতে হবে এবং তাকে পর্যাপ্ত এই জ্বালানিটা দিতে হবে। তা না হলে হবে কি, পরবর্তীতে এই যে এখন খুব গ্রীষ্ম মৌসুম, গরম, বিদ্যুতের উপরে চাপ সৃষ্টি হয়ে যাবে। সেটা তাহলে একদিকে জ্বালানির উপরে চাপ হচ্ছে, বিদ্যুতের উপরে চাপ হবে। তারপরে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো এই পেট্রোবাংলা কি করছে এত বছর যাবত, যে আমাদের কি বলে উপকূলে অনেক কূপ খনন করা যেত, আজ পর্যন্ত জ্বালানি আহরণের জন্য এই ধরনের কোনো কাজ তারা করে নাই, কিন্তু তাদের কাছে টাকা আছে। আচ্ছা, গ্যাসের কথা বলা হয়, সেটাও জ্বালানির মধ্যে পড়ে, গ্যাসের উপরেও চাপ পড়বে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে সিএনজি গুলোই, তারপরে এলপিজি এইগুলোর উপরেই চাপ যাচ্ছে। কয়েকদিন পরে যদি তারাও এই সংকটে পড়ে, বলা হয়ে থাকে যে 12 থেকে 15 বছরের মতো নাকি গ্যাস আমাদের মজুদ আছে, তো তাহলে নতুন আমাদের সোর্স খুঁজতে হবে না? আমরা কি এই অবস্থার মধ্যে থাকবো? তারপর একটা মাত্র শোধনাগার আছে, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। তাও কত, এখান থেকে মনে হয় কি 1964-65 সালে আমাদের এখানে তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। তো এইগুলো নিয়ে এই যাবৎকালে আমরা শুধু বলেই আসি, কিন্তু আমাদের কাজগুলো হয় না। এমন তো না যে টাকা পয়সা নেই। এই বৈশ্বিক সংকটটা সৃষ্টি না হলে হয়তো আমরা আমরা কোনোদিন কথাই বলতাম না। আমাদের জ্বালানির চাহিদা এত বাড়ছে তো অবশ্যই, যেহেতু মানে জনসংখ্যা বেড়েছে, তাহলে আমাদের জ্বালানির চাহিদা বেড়েছে এবং জ্বালানিটাই হচ্ছে একেবারে এমন একটি অত্যাবশ্যকীয় পণ্য যেটা ছাড়া আমরা চলতে পারবো না। আমরা তার একটু ব্যাখ্যাটা শুনি, মাননীয় সংসদ সদস্য যদি কোনো ব্যাখ্যা দিতেন যে পেট্রোবাংলার কাছে কোনো ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে কিনা। পেট্রোবাংলার সাথে সরকার কথা বলছে, যেহেতু আপনারা জানেন এই সরকারের বয়স মাত্র 2 মাস। পেট্রোবাংলার যে ক্রাইসিসটা আমাদের দেশে চলছে দীর্ঘদিন, এটা বিগত 16 বছর আওয়ামী লীগ পতিত সরকারেই রেখে গেছে এই অবস্থায়। কিন্তু সরকার আসার সাথে সাথে পেট্রোবাংলাতে হাত দেওয়ার আগেই ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়ে গেল, এবং তখন কিন্তু আমরা কেউ উপলব্ধিও করি না এটা এত বেশি লিঙ্গার করবে, লম্বা হবে।
এই অবস্থায় সরকার কিন্তু পেট্রো বাংলা বলেন অন্যান্য প্রতিষ্ঠান বলেন এগুলোকে অর্গানাইজ করার ডিসেন্ট্রালাইজ করার আগেই কিন্তু আমাদের সমস্যা শুরু হয়ে গেছে। এর মধ্যে পেট্রো বাংলার সাথে আপনার সরকার কথা বলছে, যেহেতু পেট্রো বাংলা দীর্ঘদিন থেকে একটা অচল প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছে প্রায়, সে অবস্থায় এটাকে তো এখন রেস্কিউ করে 2 মাসের মধ্যে তুলে আনতে পারবে না। তুলে আনতে হলেও 1 বছরের সময় দরকার বা একটা নির্দিষ্ট সময় দরকার। যে সময়টা জন্য সরকার আলোচনা চলছে, পেট্রো বাংলার সাথে কথা বলছে, পেট্রোল রিফাইনিং করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ চলছে। অতএব এগুলো সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা একটা করছে। ব্যাখ্যা কি আপনি দিতে পারেন? আজকে আমরা বিভিন্ন রকমের নেতাদের যখন বিশ্লেষণ বক্তব্যগুলো জানার চেষ্টা করছিলাম প্রতিক্রিয়া হিসেবে, তখন একজন বলছিলেন বিরোধী পক্ষের যে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড এটা ঠিক এই মুহূর্তে নাকি বিলাসিতা, অর্থাৎ বৈশ্বিক সংকটের মাঝখানে কেন এখন কার্ড দিতে হবে? কোনো ব্যাখ্যা কি আসলে সরকারের পক্ষ থেকে? এটা বিএনপি নির্বাচন মানে উত্তর কমিটমেন্ট, নির্বাচনের আগেই কমিটমেন্ট দিয়েছে বিএনপি। এখন বিএনপির দায়িত্ব হলো দেশ পরিচালনার পাশাপাশি কমিটমেন্টগুলো পূরণ করা। অতএব বিএনপি তার কমিটমেন্টে হাত দিয়েছে। আপনারা স্মরণ করলে খেয়াল করবেন, মানে আপনি যখন সরকার ফ্যামিলি কার্ডে হাত দিয়ে উদ্বোধন করে প্রথম দিনে 33,000 প্লাসকে দেওয়া হয় ফ্যামিলি কার্ড, তখন কিন্তু ইরান আমেরিকা যুদ্ধটা শুরু হয়নি, দেশে বৈশ্বিক ক্রাইসিসের মুখোমুখি হয়নি। অতএব যখন ফ্যামিলি কার্ডের প্রজেক্টটা হাতে নিয়ে নেয় বা ফার্মার কার্ড কৃষি কার্ড হাতে নিয়ে নেয়, তখন কিন্তু বৈশ্বিক ক্রাইসিস শুরু হয়নি। অতএব এটা একটা চলমান প্রক্রিয়ায় নতুন গভর্নমেন্টের পাশাপাশি এটা আমাদের দেশের গরিব মানুষের উন্নয়নের জন্য এটা একটা বিশাল পদক্ষেপ। অতএব এটা বিলাসিতা না, বিলাসিতা হলো আপনার আমার জন্য হতে পারে, একটা বস্তিবাসীর জন্য, একটা দিনমজুরের জন্য যেই সরকার যে প্রণোদনা দিচ্ছে, যেই ব্যবস্থাটা নিয়েছে, এটা কোনোভাবে বিলাসিতা হতে পারে না। আরেকটা কথা, বরঞ্চ তাদের জীবন মান উন্নয়নের জন্য, কৃষিকে আরো বেশি অগ্রগতি করার জন্য এইগুলো খুবই জরুরি। যুদ্ধের মধ্য দিয়ে গেলেও আমাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাগুলো থাকতে হবে। ফরিদুল্লাহ একটু আগেও বললেন, সেটা হচ্ছে বিপুল সংখ্যক মজুত করে রাখা, অর্থাৎ যে পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পের মালিকরা যখন সন্তুষ্টি জ্ঞাপন করছে দাম বাড়ানোর ক্ষেত্রে, তখন একটা সংশয় তৈরি হচ্ছে যে আদৌ কি তারা লাভজনক পজিশনে যাচ্ছে, অর্থাৎ মজুত করে রেখেছিল, দাম বাড়ার পর তার জন্য একদম সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেল তারা। না, সেটা যেমন তাদের মধ্যেও হতে পারে, পাশাপাশি যারা ভোক্তা ব্যবহারকারী তারাও যে 500-1000 লিটার নিয়ে মজুত করে নেই তারও কোনো গ্যারান্টি নেই, তারাও কিন্তু লাভ করতে পারে। যেহেতু আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সরকার বহু মজুতকারীকে অ্যারেস্ট করেছে, বহু জ্বালানি তেল উদ্ধার করেছে, জরিমানা করেছে। অতএব তাহলে এটা যে মানুষের ঘরে ঘরে, অনেকের ঘরে ঘরে চলে যায়নি তার কোনো গ্যারান্টি নেই। পেট্রোল পাম্পের মালিকরাও যে মজুত করেনি ভিন্নভাবে, সেটার কোনো গ্যারান্টি নেই। অতএব এটার জন্যই তো সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি আপনি দেখেন সারা বিশ্বে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, বরঞ্চ এই সরকার, বিএনপি সরকার অন্তত প্রায় 1 মাস বাংলাদেশের মানুষের উপরে এই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়নি। ভর্তুকি দিয়ে আপনার এখন পর্যন্ত চালাচ্ছে। এই যে বাড়ানো যেটা হয়েছে, সেটা বৈশ্বিক দাম বাড়াতে তেলের, এটা বাড়াতে হয়েছে, যেটা আমেরিকাতে অন্তত আরো অনেক বেশি, ইউরোপ আমেরিকাতে পশ্চিমে আরো অনেক বেশি তেলের দাম আরো বেশি বাড়িয়েছে। সেই তুলনায় অনেক কম টাকা বাংলাদেশ সরকার বাড়িয়েছে। পুরোটা বাড়াতো যদি, তাহলে তো সরকারকে ভর্তুকি দিতে হতো না। বাড়িও তো সরকারকে ভর্তুকি দিতে হবে, মানুষের পিছনে টাকা ইনভেস্ট করতে হবে এবং করতে হবে। অতএব সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক, জনগণের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই জন্যই সরকার এতদিন পর্যন্ত দাম বাড়ায়নি। এখন শেষ পর্যন্ত দেখলো যে না, আলোচনাও ব্যস্ত যাচ্ছে, ইরান আমেরিকা আলোচনাও বেঁচে যাচ্ছে, হরমুজ প্রণালী একবার খুলে দেয় একবার বন্ধ হচ্ছে। এই অবস্থায় একটা অনিশ্চিত যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সারা বিশ্ব। বুঝতে পারছি। আমি একটু এই অবস্থায় তেলের দাম বৃদ্ধি করতে হয়েছে এবং ব্যাখ্যাও আজকে আমাদের কাছ থেকে আমরা পেলাম, অর্থমন্ত্রীও বলেছেন এবং জ্বালানি মন্ত্রীও বললেন। ফরিদুল্লাহ, এই ইস্যুতে সবশেষ একটা বিষয় জেনে আমি পরের টপিকে যাব। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এবার পার্লামেন্টে
বেশ বড় সংখ্যক বিরোধী দল আছে এবং সেই বিরোধী দলের মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা নিজেদের যে এলাকা সেই এলাকাতেও নিশ্চয়ই নজর রাখছেন। বিরোধী দল যারা যেই এলাকার সংসদ সদস্য, তারা তো আসলে সেই সমস্ত এলাকায়, নিজেদের এলাকায় যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে সেখানে নিজেরাই তো নজর রাখতে পারে সেখানে মজুদ হচ্ছে কিনা। যেমন গাজীপুরের কাপাসিয়ায় সেখানে প্রায় 6 থেকে 7টা পেট্রোল পাম্প আছে এবং সেখানকার যিনি সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, তিনি আমাদের এখানে ছিলেন। তিনি বলছিলেন যে তিনি নিজে সকালে যান, গিয়ে শুনতে পান যে এখান থেকে নাকি মজুদও হয়েছে। পরবর্তীতে তিনি নিজে খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করেন। বিরোধী দল যে যার জায়গা থেকে সংসদ সদস্য, তারা যদি এমন দায়িত্ব নেন সেক্ষেত্রে তো কিছুটা হলেও মজুদদাররা চাপে থাকবে, কি বলেন? আচ্ছা, আমি আপনাকে এই ব্যাপারে একটু, প্রথমত হচ্ছে যে এটা একটা মানে কি বলে যে হুট করে আসা ক্রাইসিস। এটা আমরা হুট করে পুরো কালচারটা বাতিল করতে পারবো না। জি। এটা যার যার জায়গা থেকে যদি চেষ্টা করতো তাহলে তো ভালোই হতো, করা যেত এরকম, তাহলে ভালোই হতো। কিন্তু এগুলোর পেছনে কারা জড়িত, প্রভাবশালী মহলের লোকজন কতটুকু জড়িত, এই বিষয়গুলো তো রয়ে গেছে। জি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা বারবার যে জিনিসটা করতেছি, মেম্বার অফ পার্লামেন্টের কাজ আসলে পুলিশিং করা, লোকাল বিচার আচার করা, লোকাল উন্নয়ন কর্মকাণ্ড করা। এই যে যে আইডিয়া, এই আইডিয়া থেকে আমাদেরকে কিন্তু বেরোতে হবে, তাহলে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে পারবো না। মেম্বার অফ পার্লামেন্টের প্রধান কাজ আইন প্রণয়ন করা এবং তাদের প্রচুর সময় আসলে পার্লামেন্টের পেছনে দিতে হয়। এখন উনি যদি যে পুলিশিং করা শুরু করে, তাহলে আসলে কোনোদিন এখানে রাষ্ট্র গড়ে উঠবে না, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে না। আপনার এই যে যে ধরেন একটা নব্য জমিদারি ব্যবস্থা আছে, যে পার্লামেন্ট মেম্বার যিনি, উনি ওই এলাকার সকল কিছুকে নিয়ন্ত্রণ করে, এখান থেকে আমরা বেরোতে পারবো না। তো যাই হোক, আমি একটা জিনিস একটু বলি, ওয়াদুদ ভাই বলছেন কার্ড প্রশ্নে একটা কথা একটু বলা দরকার। এই যে বিভিন্ন মানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন প্রথম দেশে আসেন, দেশে এসে উনি বললেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান কিংবা উই হ্যাভ এ প্ল্যান। তা আমরা এখন দেখতেছি যে সরকার শুধু একের পর এক কার্ড করতেছে, আবিষ্কার করতেছে এবং কার্ডের দিকে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখলাম বিসিবি তেও ক্যাপ্টেন্স কার্ড দেওয়া হচ্ছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার পরে আবার সাধারণ প্লেয়ার যারা কখনো ক্যাপ্টেন ছিলেন না, তারা আবার বৈষম্যের শিকার হয়েছেন। এটা নিয়ে কয়েকজন সাধারণ ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, তারাও প্রশ্ন তুলেছেন। কিন্তু আপনি অন্য সকল কার্ডের হিসাব, আপনি যদি সবচেয়ে বড় যে প্রকল্পের কথা আমরা এখন পর্যন্ত শুনেছি ফ্যামিলি কার্ড, এবং ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের খেয়াল রাখা দরকার, আইএমএফ এর সাথে কিন্তু সরকারের এই ইস্যুতে একটা ধরেন একরকম দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে আইএমএফ আমাদের যে চলমান যে ঋণটা ছিল সেটা দেয়নি, সেটার কিস্তি আটকে দিয়েছে, এবং সরকার কিন্তু বসন্তকালীন যে আইএমএফ এর যে কনফারেন্স, সেখানে অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠিয়ে ওনারা কিন্তু আরো 300 কোটি ডলার চেয়েছে। হ্যাঁ, আইএমএফ বলতেছে যে আপনারা যে এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ডের যে প্রকল্প, যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা কিভাবে দিবেন, এটা নিয়ে কি আপনারা কোনো সমীক্ষা করেছেন, কোনো পরিকল্পনা আছে, কত টাকা দিবেন, কোন খাত থেকে দিবেন? এইগুলো নিয়ে সরকারের কাছে কোনো প্রপার প্ল্যান সরকার এখনো দেয়নি। দিলে আমরা মিডিয়াতে অন্তত জানতে পারতাম, আমরা সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে কি শুনতেও পারি। উল্টো দিকে শোনা যাচ্ছে এইবার নাকি প্রথমবারের মতো 17% হচ্ছে গিয়া আপনার কি বলে যে বাজেট বৃদ্ধি করা হবে, যেটা নজিরবিহীন। গত 1.5-2 দশকে এই ঘটনা ঘটে। তো এই যে ধরেন এই যে পুরো ধরেন এই যে সরকারের নির্বাচনী ধরেন কি বলে যে নির্বাচনী কি বলে যে এক ধরনের প্রপাগান্ডা কিংবা নির্বাচনী প্রচারণা চালানোর এটা কোত্থেকে আসবে, এইটা প্রপার উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা ফরিদ, আমি একটা প্রশ্ন একটু করি, সেটা হলো এই যে ফ্যামিলি কার্ড নিয়ে আপনি কথাগুলো বললেন, ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে কিভাবে আসবে সেটা তাদের প্ল্যান আছে। আর একটা জিনিস তো আপনি জানেন যে গত 16-17 বছরে যে পরিমাণ টাকা বাংলাদেশের সাধারণ জনগণের উপর থেকে নিয়ে পাচার করা হয়েছে, তার পরিমাণটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকাটা গুটি কয়েক লোকের মধ্য দিয়ে পাচার হয়ে গেছে। সেখান থেকে যদি এই ফ্যামিলি কার্ড দিয়ে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে যদি হেল্প করা হয়, তাহলে আজকে যেভাবে এই যে সমস্যাগুলো দেখা দিছে, উপকার পাচ্ছে কারা? এই প্রান্তিক পর্যায়ে তারাই তো পাচ্ছে, নাকি? এটাকে কি আপনারা বিলাসিতা বলতে চাচ্ছেন? বলেন তো দেখি, যারা উপকারটা পাচ্ছে তাদেরটাই কি বিলাসিতা বলেন? না, আমি বিলাসিতার প্রশ্ন তুলিনি। বিলাসিতার প্রশ্নটা আসবে তখনই যে আমরা আসলে পরিকল্পনাটা জানতে পারছি না। একদিকে সরকার এইটা দিবে বলতেছে, অন্যদিকে আবার আমাদেরকে 300 কোটি টাকার এটা দেওয়াটা কি অন্যায় হয়ে যাচ্ছে? জনগণের একেবারে জনগণ বলবো না,
এটা কিন্তু অন্যায় একেবারে প্রশ্ন আমরা প্রান্তিক পরিকল্পনা- পর্যায়ের মানুষ, যার নুন আনতে পান্তা ফোড়ায়, ঠিক এই লেভেলের মানুষদেরকে আমি হেল্প প্রশ্ন করা তুলছি না, হচ্ছে। আমি সেইটা যে কি angle-এ প্রশ্ন করছি, সেটা কি আপনি- সাধারণ অন্য মানুষদেরকে বা রাজনৈতিক দলগুলোর কি গাত্র দেওয়া হয়েছে? এটাই জানতে না না চাচ্ছি। আমার প্রশ্নটা আপনার বুঝতে হবে। আমি কি বলতেছি, আমি গাত্র দেওয়ার কথা বলছি না, এটা তো আমি আমার বলছি প্রশ্ন। পরিকল্পনাটা কোত্থেকে। আমি আমার বলছি প্রশ্নটা এটাতে এইটা, কোনো অসুবিধা নাই। যদি না, না, আপনার এই প্রান্তিক প্রশ্নটা- পর্যায়ের মানুষদেরকে একটু শুনে নিন তিনি ফরিদুল হক, আপনি আপনারটা শেষ করুন, তারপর আমরা না, না, আমি যেটা বলছি এটা গাত্র দেওয়ার প্রশ্ন কেন আসতেছে আমি এটা বুঝলাম না। মানে এই প্রশ্ন, এই টাকা তো সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না, পাবলিক মানি। পাবলিক মানি right. কোত্থেকে খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এটা অবশ্যই যে কোনো নাগরিকের জানার রাইট আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোত্থেকে দিবেন, কোথায় দিবেন। অলরেডি অনেকগুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমাদের আছে, সেগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনি কি করবেন। এবং এই যে 4 কোটি লোককে দেওয়া হবে এরকম কথা শোনা যাচ্ছে, এত পরিমাণ টাকা আপনি কোন খাত থেকে আনবেন, এটা নিয়ে কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ইস্যুটাকে ইস্যু করেছে, এই ফ্যামিলি কার্ড সহ অন্যান্য কার্ড দেওয়ার ব্যাপারটাকে ইস্যু করে আইএমএফ ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা আসলে এটা বুঝতে পারছি না, তোমরা কিন্তু কোত্থেকে দিবা। অর্থমন্ত্রী তো বললেন যে বিদেশি দাতা সংস্থা যারা আছেন তারা প্রায় সবাই অ্যাপ্রিশিয়েট করেছেন। এই আজকে আমরা প্রতিবেদন প্রচার করলাম, অর্থমন্ত্রী এই যে বললেন। আপনাকে তাহলে দেখতে হবে, আপনাকে আমি ডেইলি স্টারের একটা আমি এখনই দিতে পারবো যে এইটা নিয়ে এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এইগুলোর দ্বন্দ্বে অলরেডি আমাদের যে ধরেন চলমান যে ঋণটা ছিল আইএমএফ এর সাথে, সেটার যে নেক্সট যে ইনস্টলমেন্ট সেটা আপাতত আটকে গেছে। এবং ইতিমধ্যে সরকার কিন্তু আরো নতুন করে $300 কোটি চেয়েছে জি। আইএমএফ এর কাছে, এবং জ্বালানির জন্য আরো এক্সট্রা চেয়েছে বিশ্ব ব্যাংক। তাহলে আমি এই ব্যাখ্যাটা একটু অদূত ভূঁইয়া মাননীয় সংসদ সদস্য যদি আমাদের দেন। জন্য এটা ইস্যু যে হ্যাঁ ফরিদুল হক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ফরিদুল হক, আপনি পয়েন্টগুলো আমি ধরতে পেরেছি। জি, দেখুন, এই কোনো একটি দেশ যদি এটা ক্রাইসিস থেকে উঠে আসে, হ্যাঁ। আমাদের এখানে পতিত সরকারকে বিদায় দিতে গিয়ে দেশে যে ক্রাইসিস হয়েছে, আওয়ামী লীগ সরকার বিদায়ী বা পতিত সরকার 16 বছর যেই অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার করেছে, পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা নেতৃত্ব দিয়েছে, তারা 18 মাসে যে 18 বছরের দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করেছে, সজীব ভুঁইয়া গংরা, সেই তলানির থেকে দেশকে উদ্ধার করতে হলে ঋণ লাগবেই। আইএমএফ এর ঋণ বলেন, অন্য কোনো দেশের ঋণ বলেন, যে কোনো সংস্থার ঋণ বলেন, এটা লাগবেই। সেজন্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাধ কি প্রমাণিত? তিনি যে লুটপাট করেছেন এটা প্রমাণিত? অভিযোগ তো আছে, অভিযোগ তো আছে। উনি তো এয়ারপোর্টে পাস হওয়ার সময় তো মানে গান, অবৈধ হ্যাঁ, গান এটা নিয়ে কথা উঠেছে। বুলেট সহ ধরা পড়েছে। ওনার তো অনেক বিপকেসে উনি টাকা নিয়ে গেছে, এরকম আছে, নিউজ আছে, খবর আছে। ইভেন কি সম্ভবত কার যেন আমি ভুল না করলে নাইট শেফ বা কারো একজনের বা যে পিএস এর 300 কোটি টাকা। আপনি যদি ওই পয়েন্টে আসেন মাননীয় সংসদ সদস্য, যেটা নিয়ে আসলে ফরিদুল হক বললেন যে ফ্যামিলি কার্ড বা ফার্মার্স কার্ড এগুলো পুরো পরিকল্পনা জনগণকে জানানো হয়নি, এবং আইএমএফ নাকি প্রশ্ন তুলেছে যে এগুলোর অর্থ। এটা উনি ওনার নিজের মন গড়া বলছে। আইএমএফ এরকম কোনো প্রশ্ন তোলেনি। আইএমএফ কে বলা হয়েছে যে আপনাদের কাছ থেকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে দেশকে এবং দেশের পরিস্থিতি টোটাল কাঠামো পরিচালনা করার জন্য আমাদের টাকা দরকার, আপনারা আমাদের লোন দেন। লোন তো ব্যাংক থেকেও নিতে হচ্ছে, তা না হলে এই যে পতিত সরকারের এই অবস্থার থেকে উত্তরণ কিভাবে ঘটাবে? এই যে এত টাকা পাচার হয়ে গেল, যে ভাই তো একটু আগে পরিসংখ্যান দিল, জি, এত 28 টাকা লক্ষ কোটি টাকা। এত টাকা পাচার হলো, সেটার ঘাটতি কিভাবে আপনি মেটাবেন? দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। এখানে আমি তাকে এক মিনিটের মধ্যে তাহলে আপনি এই টপিকটা শেষ কথা বলে দেই। আইএমএফ সব সময় যে সংস্কার করার কথাগুলো বলে সেটা হচ্ছে আপনার সারে ভর্তুকি কমাইতে বলে, কীটনাশকে ভর্তুকি দেওয়া যাবে না, বিদ্যুতে ভর্তুকি দেওয়া যাবে না, এই বিষয়গুলোতেই ভর্তুকি দেওয়া যাবে না বলে তাদের একেবারে স্পষ্ট এই সংস্কারগুলোতে তারা সবসময় যেয়ে থাকে। কিন্তু এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে একটু সাশ্রয়, মানে তাদেরকে একটু ভালো খাবার দাবার দেওয়া, বা তাদের এই টাকাটা তো বাইরে যাচ্ছে না, এই বাজারেই থাকছে এবং রোলিং হচ্ছে। সেই রোলিংটা হওয়ারও তো সময় দিতে হবে আপনার। আসলে 2 মাস আছে গভর্নমেন্ট, তার মধ্যে এই বিষয়টা কি ইস্যু করে আপনার মনে থাকার কথা 91-এ যখন ভ্যাট আরোপ করেছিলেন যে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান, সেই ভ্যাট নিয়ে যত মানে উপহাস করা হয়েছিল, এখন কি দেখা গেল? সেই ভ্যাট মানুষের মানে বাংলাদেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হচ্ছে সেই ভ্যাটের টাকা দিয়েই কিন্তু চলছে। এবং আপনি দেখবেন অদূর ভবিষ্যতেই দেখবেন
এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হলে পরে দেখবেন যে কোনো লেভেলেই আর আপনার দারিদ্রতা থাকবে না। একদম, এটা দেখা পরিষ্কার। যাক। আপাতত এটা নিয়ে সবাই ইতিবাচক, এবং বৈশ্বিক সংকট কাটলে হয়তো সুফল আরো বাড়তে থাকবে। আমি আপাতত আলাপটা এখানেই শেষ করি, আরেকটা টপিকে যেতে চাই এবং শুরুটা করতে চাই ফরিদুল হক আপনাকে দিয়ে। সেটা হচ্ছে, আজকে আমরা যখন এই শিরোনামটা দেখলাম সন্ধ্যা 6টার দিকে, এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 44 জন যোগ দিলেন এনসিপিতে, 44 বা 47। তো এটা নিয়ে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাগুলো হচ্ছে, মানুষ বলছে, তার ভিতরে একটা হচ্ছে যে এমনি এনসিপি যখন জামাত ইসলামের সঙ্গে 11 দলীয় জোটের মধ্যে ঢুকলো, নির্বাচনকালীন মেরুকরণ বলা হচ্ছে, কৌশলগত, মতাদর্শগত না, কৌশলগত। তখন অনেকে বলা শুরু করছিল যে এনসিপির মধ্যে আসলে জামাত ঢুকে গেছে, কিংবা জামাতের মধ্যে এনসিপি আছে। এরপর আমরা এবি পার্টি বা আপ বাংলাদেশ নিয়ে অনেক আগে থেকে শুনছিলাম তারা নাকি জামাতের বি টিম। সবচেয়ে বড় কথা, আপ বাংলাদেশ বলে যেই প্ল্যাটফর্মটা কথা বলছি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের তিনিও আছেন, যিনি আসলে এনসিপিতে এখন থেকে যুক্ত হলেন। অনেকে এটা জানতে চাইছেন যে এনসিপি কি ধীরে ধীরে আসলে জামাতে পরিণত হচ্ছে কিনা। আবার নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়েও আলোচনা হচ্ছে যে কেউ ছাত্রলীগের ইতিহাস থাকলে সেও যুক্ত হতে পারে, যদি সে গণ অভ্যুত্থানে নেগেটিভ ভূমিকা না রাখে। জি জি, আমি একটু যে ভাইয়ের কথাটাকে একটু রেসপন্স করি। না, প্লিজ, ওটা করার দরকার নেই, কারণ সময়টা নষ্ট হবে। 1 মিনিট 1 সেকেন্ড করতেই হবে, 30 সেকেন্ড অন্তত আমাকে সময় দিবেন। সেটা হচ্ছে যে 18 মাসে 18 বছরের দুর্নীতির কথা উনি যেটা বলছেন, ওনারা সরকারে আছেন, ওনারা এই দুর্নীতিগুলো জনগণের সামনে প্রকাশ করবেন, আমি এটা আশা করব। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং আমাদের একজন নেতার যে দুর্নীতি, সেটা নিয়ে যে পরিমাণ, মানে যখন অভিযোগটা উঠেছিল, এই সময় আমরা যে পরিমাণ নিউজ দেখেছি, যে অভিযোগগুলোতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুদক থেকে তাদেরকে যখন ক্লিন চিট দেওয়া হয়েছে, তখন এটা নিয়ে আমরা কোথাও কোনো নিউজ দেখিনি। আপনি চাইলে আমি আপনার কাছে এটা পাঠিয়ে দিতে পারবো, আমার কাছে এটা আছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা যে কোনো আমাদের দলের যে কোনো কারোর ব্যাপারে যদি এই ধরনের অভিযোগ থাকে, টাকা পাচার এবং ধরেন দুর্নীতি, 18 মাসে 18 বছর টাইপের কথা উনি বলছেন, এটা বিরাট বড় অভিযোগ। আমি আশা করি ওনারা এটা তদন্ত করবেন এবং ব্যবস্থা নেবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কথাগুলো যখন বলা হয়, এটা আসলে এনসিপি কিংবা অন্য রাজনৈতিক দল, এবি পার্টির কথা এখানে এসছে, আপ বাংলাদেশের কথা এসছে, তাদের আসলে পলিটিক্যাল এজেন্সিকে কেড়ে নেওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলা হয়। বাংলাদেশে এখন এরকম কোনো পরিস্থিতি নেই যে আপনাকে ধরেন আপনি আপনার পরিচয় প্রকাশ করে রাজনীতি করতে পারবেন না, এরকম নাই। ধরেন জামাত যখন বিএনপির সাথে 22 বছর জোটে ছিল, তখন কি বিএনপি জামাতের বি টিম কিংবা এ টিম ছিল? সেই কথা কিন্তু আমরা কখনো শুনি না। ইভেন ধরেন এখন নির্বাচনের আগে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে, কিংবা ধরেন বিএনপির ছেড়ে দেওয়া একটা আসলে নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের ব্যাপারে কি আমরা বলি যে তারা বিএনপির বি টিম? এটা কিন্তু বলা হয় না। তো এই যে ধরেন একটা নির্বাচনী ধরেন সমঝোতার মধ্যে একটা সংস্কারের লক্ষ্যে আমরা যে জোট করেছি, এই জোটটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং এটা একটা নির্বাচনী ঐক্য। এটা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা বলেছি যে আমরা এই যে গণভোট এবং ধরেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিনিসটা এখনো সলভ হয়নি, মাত্র 2 মাস হয়েছে। ইতিমধ্যে সরকার তার রং দেখানো শুরু করেছে। স্বাভাবিকভাবেই এটার প্রয়োজনীয়তা, ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সরকারের বাইরে যারা আছে তাদের মধ্যে কিন্তু আরো বেড়েছে। এখন একটা মানুষের ধরেন পূর্বে যে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। ধরেন বিএনপি যারা করে, বিএনপির ধরেন উনি তো ছাত্র ইউনিয়ন থেকে এসে বিএনপি করেছেন, তাহলে আপনি কি বলবেন যে উনি হচ্ছে গিয়া এই বিএনপির কি বলে থেকে এসেছে? মানে যে কোনো পলিটিক্যাল পরিচয় থেকে কিন্তু একটা নতুন রাজনৈতিক দলে আসতে পারে। জুলাইয়ের আগে তো কি বলে ফেব্রুয়ারি 2024-25-এর আগে তো এনসিপি ছিল না। এর আগেও তো আমরা রাজনীতি করেছি। আমারও তো আরেকটা বিষয় কি বলবেন ফয়দুল হক, আপনারা কি আপনাদের সমর্থকদের কথা ভাবছেন? আপনার সমর্থকরা কি আহত হচ্ছে, নাকি তারা অ্যাপ্রিশিয়েট করছে আপনাদের এই 47 জন চলে আসাতে? এই মতামতটা কি কখনো সমর্থকদের কাছ থেকে নিয়েছেন? কারণ আপনারা যদি এনসিপি নামটা আপনারা যখন রাখবেন, তখন কিন্তু মতামত চেয়েছিলেন যে কোন নামটা হলে ভালো হয়। আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজকে যারা এসছেন এর ভিতরে অন্তত বেশ কয়েকজন আগেই যখন মানে এনসিপির যে গঠন প্রক্রিয়া, এনসিপির গঠন প্রক্রিয়া হয়েছে দুইটা প্রধান প্ল্যাটফর্ম থেকে, একটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি এর বাইরে আরো বিভিন্ন মতপথের মানুষ মিলে এনসিপি করেছে। জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, ওই সময় এনসিপিতে আসেননি। এনাদের বেশ কয়েকজন কিন্তু আজকে যুক্ত হয়েছেন। তাহলে এই মানুষরা কিন্তু ইতিমধ্যেই তাদের সাথে জুলাইয়ের পরবর্তী সময় আমাদের কাজ করার একটা বিভিন্ন ফর্মে অভিজ্ঞতা কিন্তু আছে। এবং
এই যে তরুণরা আসলেন, ওনারা প্রায় প্রত্যেকেই একেবারে সামনের সারি থেকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে কিন্তু একটা কথা আমরা প্রায় রিপোর্ট করতে গিয়ে আমরা শুনি, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ নেমে এসেছিল। এটা আসলে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছিলেন, আপনারা ভিডিও বার্তা দিচ্ছিলেন, সংকটগুলো তুলে ধরছিলেন, আন্দোলনের ডাক দিচ্ছিলেন, এ কারণে তারা এসেছে। কিন্তু সেই সময় যদি ডাকটা এনসিপির ব্যানার থেকে দেয়া হতো, এনসিপি গঠন করে, তখন কি মানুষ রাস্তায় নামতো কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন যেটা অনেকে করে থাকেন। অর্থাৎ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর আপনি অভ্যুত্থানকে আপনি এইভাবে যদি এটা হতে, এটা দিয়ে তো আসলে হয় না। আচ্ছা, আপনি যে পয়েন্টগুলো বলেছেন ফজলুল, আবারও আসবো আপনার কাছে। জি, অভ্যুত্থানটাকে ধরে রাখার জন্য এনসিপি হয়েছে, এনসিপি করে তো অভ্যুত্থান করা হয় নাই। আপনাকে অভ্যুত্থান তো ঘটে গেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, অভ্যুত্থান তো ঘটে গেছে। হ্যাঁ, ঠিক আছে ফরিদুল হক, আপনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন এবং আমি জানি ওয়াদুদ ভূঁইয়া এবং আমিনুল ইসলাম কাগজি দুজনেই সেটা শুনেছেন। শুরুতে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে এটি স্পষ্ট হই, যখনই আমরা জানতে চাই এনসিপি কেন জামাতের সাথে জোট তৈরি করলো, যখনই আমরা জানতে চাইবো আপ বাংলাদেশ বা এবি পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন এনসিপির সাথে এলো, তখন আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে জামাত যখন বিএনপির সাথে গেল তখন তো আপনারা প্রশ্ন করেননি, এখন কেন প্রশ্ন করছেন? না, তখনও প্রশ্ন উঠেছে। প্রশ্ন তো স্বয়ং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে, জামাত রাজাকার, জামাত বিএনপি রাজাকার ছাড়া কথাই বলে নেই। অতএব ওই দায়ও আমাদেরকে নিতে হয়েছে, আন্তর্জাতিকভাবেও বিএনপিকে দায় নিতে হয়েছে। তারপরেও আমরা কিন্তু দায় নিয়ে আমরা কাজ করেছি, অথবা ওদেরকে সংশোধন করার চেষ্টা করছি। ৭১-এর স্বাধীনতা বিরোধী ট্যাগ থেকে তাদেরকে সরা আনতে চেষ্টা করেছি। আমরা পারিনি বলে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো আমরা সিনিয়ররা হয়তো ভুল করলাম। যারা আমাদের এই যে জুলাই আন্দোলনের আগস্টের হিরো, যাদেরকে আমরা হিরো মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের হিরো, তারা কেন এই রাজাকারের ভিতরে ঢুকলো? এটা তো আমাদের প্রশ্ন। আচ্ছা, আমরা তো ভুল করেছি, শিক্ষা পেয়েছি, অভিজ্ঞতা পেয়েছি। আজকের তরুণ হিরোরা তো আমাদের থেকে অভিজ্ঞতা নেওয়ার কথা, তারা তো রাজাকারের ভিতরে ঢুকার কথা না, তাহলে তারা ঢুকে গেল। এখন আপনারা বলছেন যে আপ বাংলাদেশ এবি পার্টির সভাপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা মঞ্জু এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা, ও আমার 1 বছরের জুনিয়র ভাই, আমরা একই ইউনিভার্সিটির ছাত্র, মঞ্জু সাহেব। তো অতএব ব্যারিস্টার ফুয়াদ শিবিরের ক্যাডার, অতএব এরাই তো এবি পার্টি করেছে। এবি পার্টিটা ছিল আওয়ামী লীগের সিটিম, আর আপ বাংলাদেশটা এখন তো রেজিস্টার্ড, এটা ছিল ডি টিম। এখন আপ বাংলাদেশ এবি পার্টিকে যখন খাওয়ানো যাচ্ছে না, তখন তারা বি টিম করে। বি টিমটা হলো এই এনসিপি। আমার বিশ্লেষণ, আমার ভুলও হইতে পারে, ফরিদ কীভাবে নেয় আমি জানি না। তো তাহলে এই এবি পার্টি সি টিম, আপ বাংলাদেশ ডি টিম এবং বি টিম যখন অসল হয়ে গেল, বি টিম যখন সাকসেস হচ্ছে, বি টিমে তারা স্থানান্তর করে দিল। এটাই জনগণ কি এবিসিডি বুঝবে না, বুঝে যাবে যে আমার এই আলোচনার মাধ্যমে যদি 100 জনে শুনে, 500 জনে শুনে, তারাও ভাববে। আমি তো বলেই দিলাম যে এবি পার্টির সভাপতি সেক্রেটারি 2 জনের শিবিরের নেতা, আপ বাংলাদেশ শিবিরের এলিট পার্সনদের নেতা, এলিট শিবির যারা পয়সাওয়ালা ধনী শ্রেণীর পরিবারের সন্তান, তাদেরকে নিয়ে আপ পার্টি করা হয়েছে। অতএব এই দুটাকে এখন জাস্ট মাইগ্রেট করিয়ে দেওয়া হচ্ছে। মানে 17 বছরে আওয়ামী লীগের সেই সময়ে যেভাবে ধরপাকড় হলো, তাতে তো বোঝা যাচ্ছিল জামাত শিবিরের কোনো অস্তিত্বই নেই। কিন্তু অত বড় টিম কিভাবে কি ধরপাকড় হয়েছে? ধরপাকড় তো হচ্ছে যে সাইদিকে ফাঁসি দেওয়ার রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধরপাকড় হচ্ছে। এছাড়া আর কিছু টুকটাক ধরপাকড় হচ্ছে। জামাত শিবির তো 10 বছর ধরেই আপনার শেখ হাসিনার আঁচলের তলে ছিল, ছাত্রলীগের শার্টের নিচে ছিল। আমি আরো নোংরা ভাষা যেগুলো মানুষ বলে ওটা বললাম না। তো ছাত্র শিবির, ইভেন কি এনসিপিতে যারা নেতৃত্ব দেরও তো ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড ছাত্র শিবির, ম্যাক্সিমাম, আমি নাম বলে কাউকে খাটা করতে চাই না, ম্যাক্সিমাম ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড। অতএব এবি পার্টি, আপ পার্টি, এনসিপি অল আর ইকুয়াল ছাত্র শিবির, জামাত। অতএব তারা তাদের ঘরে ফিরে গেছে, এটা এমন কোনো দোষের কিছু না এবং আহামরি আশ্চর্য হওয়ারও কিছু না। আচ্ছা, আমিনুল ইসলাম কাগজি, মানে শেষ যে মন্তব্যটা ওয়াদুদ ভূঁইয়া করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেও এই বক্তব্যটা আমরা দেখি যে তারা তো আসলে এনসিপিতেই যেত, বা তারা তো আসলে জামাতেই যেত, শুধু দলগুলো তৈরি করলো। মানে ব্যাপারটা কি এত সহজ নাকি? সহজ কি কঠিন সেটা আমরা সাংবাদিকতা করতে যেও তো দেখছি বিভিন্ন জায়গায়। সেটা হলো
জামাতের পক্ষেই সম্ভব তার ছাত্র শিবির বা তার সাথে আরও যে সমস্ত সংগঠনের কর্মী নেতা আছে তাদের বিভিন্ন জায়গায় ডিপোর্ট করার একটা অভিজ্ঞতা আছে, তাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে। আমরা কিন্তু এটাও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রলীগের সেক্রেটারি, তখন তো সবকিছু চলছে, ছাত্রলীগের সেক্রেটারি সে হচ্ছে শিবিরের নেতা, একেবারে বোনাফাইড শিবিরের নেতা, সে ওখানে চলে গেছে। ডাকসুতে যারা আছে তাদের কিছু মিছিলের ছবি আছে না, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তাদের ছবিগুলো আছে না, এবং একেবারে জুলাই 5ই আগস্টের আগের মুহূর্তে ঠিক জুলাই মাসে, না আমি বলি আমি শেষ করি, আপনার কাছে জানতে চাই, মানে আপনি যদি এটা অ্যানসারটা দেন তাহলে এগোতে সুবিধা হয়। এই প্রশ্নটা যখন মানে আপনি বলবেন বা অ্যানসারটা দেবেন, তখন এনসিপির পক্ষ থেকে এই প্রশ্নটা আগেও এসেছে যে জামাত যদি এতই খারাপ হয় নিষিদ্ধ করেন না। আমি তো খারাপ ভালোর কথা বলছি না, না আমি কিন্তু খারাপ ভালোর কথা বলি নাই, বলছি কি আমি আমার অবজারভেশনের কথাটা বলছি, সেটা হচ্ছে যে তাদের এই সংগঠনগুলো বিভিন্ন জায়গায় গুপ্ত অবস্থায় থাকতে পারে, থেকেছে, এইটা তাদেরকে একেবারে বাহবা দিতে হবে। তারপরে তাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, মানে এনজিও টাইপের, সেটা ইসলামী ব্যাংক হোক, ইবনে সিনা হোক, বা ইসলামী ব্যাংক হাসপাতাল হোক, বিভিন্নভাবে এনজিও, যেটা আগে সিপিবির ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, আমরা বলি, আমি এখন ওপেন বলছি, এদের ছিল, এরা এই ধরনের সংগঠন করেছে, এটা তো সংগঠন বলা যাবে না, এটা এক ধরনের এনজিও টাইপ সংগঠন, তো তারা বিভিন্ন জায়গায় দিতে পারে। আচ্ছা, কে না জানে মঞ্জু ছাত্র শিবিরের সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি, আচ্ছা সে, তারপর ফুয়াদ, এর আগে তাদের মধ্যে কিন্তু আরো আরেকজন ছিলেন সুলাইমান চৌধুরী, কিছুদিন আগেও ছিলেন, তারা সবই মিলে কিন্তু ওই সময় বলা হয়েছিল যে এরা জামাত থেকে বেরিয়ে এসে আর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে, যে প্ল্যাটফর্মটা সাধারণ মানুষের কাছে যেন একটু গ্রহণযোগ্য হয়, যে একেবারে জাস্ট আল্ট্রা জামাত না হয়ে মডার্ন জামাত, আল্ট্রা জামাত না হয় মডার্ন জামাত, কিন্তু জামাত নাম থাকবে না, এবি পার্টি, আপ বাংলাদেশ পার্টি, ঠিক এই স্টাইলে তারা করে গেছে। সেইটারই একটা মানে এক্সটেনশন বলা যেতে পারে এনসিপি, কি বলে ন্যাশনাল, কি বলে নাগরিক পার্টি, যেটা, তো এদের এটা তো ঠিক ওইটার আরেকটা এক্সটেনশন বলা যেতে পারে, এর বাইরে তো আর কিছু বলতে পারি। তাদের আচ্ছা, তাদের পলিটিক্যাল উদ্দেশ্যটা কি? একমাত্র গভর্নমেন্টের বিরোধিতা করা ছাড়া তো আর কোনো দ্বিতীয় আপাতত কোনো উদ্দেশ্য এখানে একটা জিনিস বলা প্রয়োজন, এনসিপিতে যে সমস্ত নেতাদের আমরা দেখি, শীর্ষ নেতাদের, নাহিদ ইসলাম, হাসাত আব্দুল্লাহ, সাজিস, কখনো কখনো খুব জনসম্পৃক্ত বিষয় নিয়েও তারা কথা বলেন, সেখানে সরকারের সমালোচনা না হয়েও জনসম্পৃক্ত বিষয় নিয়ে কথা বলেন, এবং সেটাতে দেখা যায় প্রশাসনের টনকও নড়ে। কাজেই সেই জায়গা থেকে তাদের ভয়েসটা আছে, কিন্তু রাজনৈতিক যে পরিপক্কতা সেটা হয়তো সময়ের সাথে সাথে আসবে। আমি আলাপটা একটু সামনে নিয়ে যাই। ফরিদুল হক, একটা বিষয় একটু বলবেন, আজকে নাহিদ ইসলামের একটা মন্তব্যে অনেকে বিস্মিত হয়েছেন, তিনি কথা প্রসঙ্গে বলছিলেন নাকি সিরিয়াসলি বললেন যে ছাত্রলীগ যদি কেউ করে থাকে তারাও এনসিপিতে আসতে পারবে যদি গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে না থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যে অর্থে শিবির ছাত্রলীগে গুপ্ত হয়েছিল সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন, তাহলে ছাত্রলীগ যে গুপ্ত হয়ে এনসিপিতে ঢুকবে না তার কি নিশ্চয়তা থাকবে? আচ্ছা, মানে কি বলবো, যে ধরেন বিএনপির কাছ থেকে এই ধরনের কথা, বিএনপির ধরেন ওয়াদুদ ভাই যেভাবে বললেন, ঠিক আছে, মানে ওনারা 22 বছর কিভাবে একসাথে থাকলেন, এটা মানে তখন কেন বলেননি, এখন হঠাৎ করে ওনাদের কাছে সব রাজাকার হয়ে গেল। 91 সালে বিএনপি জামাতের সাপোর্ট নিয়ে ক্ষমতায় এসছে, 79 সালে জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, 2001 সালে রাজাকারদের গাড়িতে তাদের মানে প্রবাদ প্রতিম নেত্রী প্রধানমন্ত্রী, মানে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পতাকা তুলে দিয়েছেন। এখন সকল দোষ এনসিপি। এবং কাগজি ভাই যেভাবে বললেন যে একেবারে ধরেন এবি পার্টি, ধরেন জামাত, আপ বাংলাদেশ জামাত, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, আমাদের একটু খেয়াল করলে সুবিধা হবে। যে এবি পার্টি যে গঠন হচ্ছে, ওনারা কিন্তু খুব সিরিয়াস এলিগেশন নিয়ে এবং ধরেন সিরিয়াস মানে কি বলে দ্বিমত পোষণ করে ওনারা কিন্তু আলাদা হচ্ছেন। এখন শিবির করায় কেউ একজন মানেই তার আর কোন রকম কোন পলিটিক্যাল এজেন্সি থাকবে না। এই যে এটা তো বলেননি, আমি তো কাগজে তো এই কথা বলেননি, তুমি ইতিহাস বলছিলেন আর না, ইতিহাস না, ইতিহাসটা তাহলে ওইটাও বলতে হবে যে মুক্তিযুদ্ধ প্রশ্ন সহ আরো বেশ কয়েকটা প্রশ্নে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনেকগুলো জামাতের সাবেক এবং শিবিরের সাবেক নেতারা একত্র হয়ে কিন্তু এবি পার্টি করেছেন। এখন আমি এবি পার্টির কিন্তু কোনো সাফাই গাচ্ছি না, কিন্তু আমাদেরকে এইটাও বলতে হবে, শুধু ওইটুকু বললে হবে না।
আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপির একটা নিজস্ব আলাদা রাজনৈতিক একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এখানকার তরুণদেরকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল। এইটুকু স্বীকার করলে এমন দোষের কিছু হবে না যে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপি কিংবা জামাত এককভাবে এইটার জায়গা সংকুলন হচ্ছিল না, কারণ যে রাজনীতি এখানে একটু মনে করে দিই, মানে এনসিপি যখন গঠন হয় তখন অনেকে অ্যাপ্রিশিয়েট করছিলেন এই অর্থে যে হয়তো বাংলাদেশ একটা তৃতীয় শক্তি পাবে, কিন্তু আমরা যখন দেখলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা বিএনপির সাথে জোট করতে পারি, আমরা জামাতের সাথে জোট করতে পারি, আলোচনা যার সঙ্গে টেকে, শেষে জামাতকে তারা জুলাই শুরুতে স্বাক্ষর করার কারণে জাতীয় বেঈমানও বলে ফেললো, পরে আবার জামাতের সঙ্গে জোট করলো, তাহলে মানুষ এনসিপির উপরে ভরসা কিভাবে করবে? যেমনটা আমরা শুরুতে ভেবেছিলাম। এখানে ইলেকট্রাল প্রসেসটা আপনাকে খেয়াল করতে হবে, এটা শুধু হুট করে বলে দিলে হবে না। মানে আপনি বাংলাদেশের ইলেকট্রাল প্রসেস হচ্ছে যে একদম বাইনারি, আপনি এখানে তৃতীয় শক্তি বলে কোনো জিনিস ইলেকশনের সময় থাকে না, এই জিনিসটা মনে রাখবেন, কারণ মানুষ ইলেকশনের সময় হিসেব করে, ইলেকশনের সময় পুরনো বাংলাদেশ হয়ে যায়, নতুন বাংলাদেশ থাকে না। না 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 ইলেকশন, তাহলে আপনি ইলেকট্রাল প্রসেস চেঞ্জ করতে হবে, নতুন বাংলাদেশ পুরনো বাংলাদেশের আচ্ছা, আপনি আমি একটু সময় নিয়ে আপনার কাছে একটু আপনাকে হয়তো কিছু বলবে, আমার কথা শেষ করতে দেন, আপনি খোঁচা মারছেন উত্তর দিতে হবে তো। জি জি বলেন শেষ, শুধু খোঁচা মেরে পার পেয়ে যাবেন তা হবে না, শেষ করেন। কারণ আপনি পার্লামেন্টে কিভাবে যাবেন? পার্লামেন্টে না গেলে এই যে জুলাই সনদ, এই যে সংস্কার প্রক্রিয়া, এই যে গণভোট, এগুলো নিয়ে আপনি আপনার পজিশন কিভাবে দিবেন? সেই প্রক্রিয়া যে আপনি দেখছেন যে 2 মাসের মধ্যে সেই পুরো প্রক্রিয়াটা যে ভেস্তে গেছে, এটা তো আজকে প্রমাণিত হচ্ছে। তাহলে এইটা নতুন বাংলাদেশ বলে শুধু আপনি ধরেন পার্লামেন্টের বাইরে রাখবেন, আর তখন গিয়ে খোঁজা দিতে যে আপনারা তো পার্লামেন্টে নেই, আপনাদের এত কথা কি? একদম ফয়দুল হক, আপনি স্পষ্ট করেছেন, আমি একটু আমরা অভিজ্ঞতা নিয়ে আসলে এগুলো বুঝেছি। যদি বিএনপি এবং এরা জুলাই চেতনা, আমি তাহলে ফয়দুল হক, আমি তাহলে একটু হ্যাঁ ফয়দুল হকের পুরো বক্তব্য আমরা শুনলাম। আমি ছোট ভাই ফরিদকে একটা কথা বলতে চাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক, মানে এবার আমরা পার্লামেন্টে দেখছি এরকম পলিটিক্সে সবার সাথে সবার সম্পর্ক থাকতে হবে না, অনেকের হয়তো পরিচয় বা যোগাযোগ থাকে না, আমার সাথে যোগাযোগ আছে ভালো সম্পর্ক। আমি একটা কথা বলতে চাই, আমি তো শুরুতেই বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মাইগ্রেটেড এনসিপি এরা তো হিরো আমাদের কাছে, জুলাই আন্দোলনের হিরো, আগস্টের হিরো, তারা হিরো বলেই তো সম্মানিত করেছি। শুধু এটুকু বলছে তারা কেন রাজাকারের কাছে ঢুকলো? আমরা তো মানে ভুল করা পার্টি, আমরা তো ভুল করে করেই আসছি, পরীক্ষা দিয়ে শিখেছি, এখন ওই জায়গায় তো ওদেরকে অসম্মান করা হয়নি। আমি এইটুকু বলার জন্য প্রথম চেয়েছি। আর একটা প্রশ্ন আমি ফরিদ ভাইয়ের কাছে করতে চাই, সেটা হলো যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন একদম শেষ দিন, আর এখন জুলাই চেতনা নিয়ে আপনারা একদম মরিয়া হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, মনে হয় যেন এক্ষুনি বৈশ্বিক যুদ্ধের মধ্যে এই জুলাই সনদ পাস না করলে, যে বাস্তবায়ন না করলে যেন আমাদের দেশের মানুষের চাকরি চলে যাবে, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যাবে, আমাদের দেশে মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধ লেগে যাবে, আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে, এরকম অবস্থা মনে হয় হয়ে যাবে। যার জন্য জামাত এবং আপনারা এটা পাস করা, বাস্তবায়ন করার জন্য একদম চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে অনেক বাক বিতণ্ডতা হচ্ছে, এটার কারণটা কি? ফয়দুল হক জি, ব্যাপারে খুবই সচেতন, চেতনা এখানে আওয়ামী লীগ দেখাইছে, আমরা কোনো চেতনার মধ্যে যেতেছি না, আমাদের একদম টু দা পয়েন্টে একদম যে জিনিসগুলো আপনারা কমিটমেন্ট করেছে আমরা সবাই মিলে, সেই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা হচ্ছে সেই প্রশ্নে আমাদের একদম ধরেন একদম প্রিসাইজ পজিশন আছে। এই পজিশনগুলো আমরা বারবার বলেছি। যে সমস্ত সংস্কারের জন্য মানে প্রয়োজনীয় অধ্যাদেশ যেগুলো করলে সরকার জবাবদিহি হইতো, সেগুলোকে সরকার বাতিল করে দিয়েছে। যে সমস্ত মানে অধ্যাদেশগুলা বাস্তবায়ন করলে জনগণের উপরে জুলুম করা কঠিন হতো রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, সেইগুলোকে বাতিল করে দিয়েছে। যে সমস্ত অধ্যাদেশগুলো বাস্তবায়ন করলে সরকারের ক্ষমতা বৃদ্ধি হয়, সেগুলোকে সরকার বাস্তবায়ন করেছে। এবং জনগণ যে গণভোট দিয়েছে, গণভোটের যে রায়, 70% মানুষ যে রায় দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য, সেইখানে সরকারি দল শপথ গ্রহণ না করে এই পুরো প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার পথে নিয়ে গেছে। তো এইটা তো আমাদের মানে এটা তো কোনো চেতনার ব্যাপার না, তো আমরা সবাই মিলে বসে আলোচনা করে এটা ঠিক করেছি। এবং আমরা কেন এটাতে স্বাক্ষর করিনি, আমাদের একদম স্পষ্ট কথা ছিল যে আইনি ভিত্তি নিশ্চিত হতে হবে। আইনি ভিত্তি কখন নিশ্চিত হয়েছে? আমরা কিন্তু আপনি মনে করে দেখেন, এই যে বিএনপির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন যে যখন গণভোট হয়ে যাবে সংসদ এটা করতে বাধ্য থাকবে। গণভোট হয়ে গেছে, তারপরে গিয়ে আমরা এটাতে স্বাক্ষর করেছি এবং আমরা বলেছি যে এখানে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না।
হ্যাঁ, আমাদের জায়গাটা খুবই পরিষ্কার। আমরা এইটা যেটা কমিটমেন্ট করেছি সবাই মিলে, যেটা জি, বসেছি সেটা ফরিদ, বাস্তবায়ন ফরিদ, হতে হবে। ফরিদ, এইখানে একটু কথা আছে। এখন কি পার্লামেন্ট চলছে না? পার্লামেন্ট তো চলছে, তাই তো? আচ্ছা, আমি একবার বলে রাখি, আমরা হচ্ছে পরে ইন্টারন্যাশনাল ইস্যুতে যাব, তো ছোট করে যদি আপনি আচ্ছা, ছোট প্রশ্নটা, হ্যাঁ, ছোট করে। পার্লামেন্ট, যেহেতু পার্লামেন্টে আপনাদের প্রতিনিধিত্ব আছে, জামাতের আছে, সবার আছে, অপোজিশন একটা মানে স্ট্রং অপোজিশন। এখন কোনো কিছুই করতে গেলে আপনি আইনে করেন আর যাই করেন, সেটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে, এটা কি জানেন? এবং পার্লামেন্টেই আপনার ডিসিশন নিতে হবে, সেটা সংবিধান সংস্কার পরিষদ হবে নাকি সংবিধান পরিবর্তনের হবে, যা কিছুই করেন না কেন আপনার এখন কিন্তু আপনি একটা খড়ের মধ্যে ঢুকছেন, এই খড়ের মধ্যে ঢুকেই আপনাকে মারামারিটা করতে হবে। ওকে, এটা জানেন কিনা? ওকে ফরিদুল হক, 1 মিনিটের মধ্যে যদি আপনি শেষ করেন। জি। এটার জন্য আমি হ্যাঁ, আপনাকে ফরিদ, এটা বলেন। বক্তৃতা দিতে পারবো, এটাতে আমি বলবো না। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে আপনি যে জুলাই সনদে সাইন করেছেন, যে সকল দল, এখানে 48টা প্রস্তাব আছে সংবিধান সম্পর্কিত, এবং এই প্রস্তাবগুলোতে 66 থেকে 68টা সংবিধানের অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে। এত বড় পরিবর্তন সংবিধানে গত 55 বছরে কখনো হয়নি, যেখানে 20টার উপরে আছে মৌলিক সংস্কার। আমরা এই আলোচনাগুলো বুঝতে পারছি। আমরা আরেকটা আলোচনা করব শুধুমাত্র সংবিধান ইস্যুতে, এবং আপাতত আলাপটা এখানে শেষ করি। ফরিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আপনি দিয়েছেন। সামনে কোনো আয়োজন নিশ্চয় আমাকে পাবো, এবং আপনাকে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম সেই দিনের জন্য, এবং কথা হবে নিশ্চয়ই। আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলতে চাই। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমানকে দেখতে পাচ্ছি। কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, এবং আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। এই আলাপের ফাঁকে তারা হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, হরমুজের ইস্যুতে দুই ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি। প্রথমত, ইরান তাদের জায়গা থেকে সীমিত পরিসরে খুলেছিল, এবং যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে দিল। এখন ইরান বলছে যে সেই অবরোধ না তুললে তারা ইসলামাবাদে তাদের টিম পাঠাবে না, অতএব আলোচনা তারা আসলে এগোবে না। আবার অন্যদিকে নেতানিয়াহু একটা হুমকিও দিয়েছে, যুদ্ধবিরতি হোক বা যাই হোক, স্বার্থটাকে তিনি সবার আগে রাখছেন। আমরা আগে আলোচনা ভেস্তে যেতে দেখেছি তার একটা ফোন কলে। এবারও নেতানিয়াহু ঠিক আলাপের একদিন আগে এই মন্তব্য করলেন। আপনার অবজারভেশন কি? চুক্তি কি হবে? শান্তি চুক্তি, কোনো একটা নেগোসিয়েশনে পৌঁছবে তারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যে দুজন সম্মানিত সহ আলোচক আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো যে আপনার সাথে আগের একদিন এই বিষয়ে আলোচনা হয়েছে। জি। একটা গ্লোবাল পলিটিক্সটা এত জটিল আকার ধারণ করেছে যে স্বার্থগুলো কিন্তু কোনো একপাক্ষিক না, এটা আপনার বহুপাক্ষিক স্বার্থ। এই বহুপাক্ষিক স্বার্থে এত সহজে যে সবাই হার মানবে তাও না, এবং যদি কেউ হার মানে তাহলে কিন্তু তার স্বার্থ হারাতে হবে। তো এটা হলো এখানে মূল পয়েন্ট। আপনি আজকে যেটা বলেছেন না একটু আগে, যে আমেরিকা অবরোধ করে রেখেছে, আবার কিন্তু আজকে ইরানও বলেছে তারা অবরোধ করবে। তো যেখানে একটা অবরোধ অলরেডি আছে, যার ফলে হরমুজ প্রণালীতে কাজ করছে না, তারপর ইরান আবার কি অবরোধ করবে? তো এই যে দুইটা অবরোধের কথা বলা হচ্ছে, আমি অবরোধ করব, সে অবরোধ করবে, ইরান কেন মার্কিন অবরোধকে সমর্থন করার জন্য সে আবার নিজে অবরোধ করতে চায়? তো এখানে আসলে আমার কাছে যেটা মনে হয়, এই আলোচনা ইরান এবং আমেরিকার মধ্যে সমাধান করা যাবে না। এই আলোচনা করা দরকার লাগবে বৈশ্বিক পাওয়ারগুলোর মধ্যে। চীন, রাশিয়া, আমেরিকা যদি বসে, তাহলে এটা আরো সহজে সমাধান হয়ে যেত। এটা আসলে তো এখানে স্বার্থের দ্বন্দ্বটা ইরানের আছে। ইরান এখানে আসলে একটু, আমার কাছে কেন জানে মনে হয় ইরান যেন প্রক্সি ওয়ার দিচ্ছে। যেভাবে আপনি এই কথাটা এখনো কারোর সাথে বলি নাই, যে এই বিষয়টা ইউক্রেনে ঘটেছে, যে ইউক্রেনের ওয়ারটা, মানে আমেরিকান ওয়ারটা ইউক্রেন করে যাচ্ছে রাশিয়ার সাথে, ঠিক একইভাবে রাশিয়া এখন একটা রিভেঞ্জ দিচ্ছে, যে সে এখন ইরানের মাধ্যমে একটা ওয়ার চালাচ্ছে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইদের বিরুদ্ধে। তো এটা কিন্তু আসলে ওই রকম ভাবেই হচ্ছে, যে কারণে ইউক্রেনকে কিন্তু কখনো রাজি করানো যায়নি আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধটাকে সমাপ্ত করতে। কারণ আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করেছে ইউক্রেন কি চায়। শুধু রাশিয়া নাকি রাশিয়ার সাথে চীনও এখানে যুক্ত? আমি চীনকেও বলছি, রাশিয়া চীন দুইটা কথাই বলেছি। আবার এখানে আপনার দেখেন ইরানের ক্ষেত্রে তো আরো জটিল। ওখানে শুধুমাত্র আমেরিকা ছিল সুপার পাওয়ার ইউক্রেনের সাথে, এখানে তো আরো দুইটা গ্লোবাল পাওয়ার যুক্ত হয়ে আছে। তো এক্ষেত্রে ইরান ইচ্ছা করলেই সমস্যার সমাধান করে এগ্রিমেন্ট করে ফেলবে আমার মনে হয় না। আমার কাছে কেন জানি মনে এটা হতে পারে যে হরমুজ প্রণালী হয়তো সব পক্ষে খুলে দিবে একটা পর্যায়ে, কারণ বৈশ্বিক ব্যবসা তো চালাতে হবে। আর এটা হলো যদি ইরানের প্রবলেম, ইরানকে যদি আটকানো যায় শুধুমাত্র সেক্ষেত্রে করবে, কিন্তু ইরান যদি সার্ভাইভ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু হরমুজ প্রণালী এই অবস্থায় থাকবে। পৃথিবীর মানুষের যত কষ্ট হোক, ইরানকে সহজে ছেড়ে দিয়ে
কেউ এখান থেকে উইনিং সিচুয়েশনে স্ট্যাটাসকো চেঞ্জ করবে আমি মনে করি না। তো ইরান যদি কোনো কারণে বিপদে পড়ে যায় তাহলে শুধুমাত্র আপনার এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বলেন অন্য কিছু বলেন কোনো একটা হতে পারে। কোনো উইনিং সিচুয়েশনে কিন্তু একটা পক্ষ যদি দুর্বল না হয় কিন্তু কখনোই আমাদের এগ্রিমেন্ট হয় না, এবং এগ্রিমেন্ট যদি হয়েও থাকে সে এগ্রিমেন্ট সাস্টেইন করে না। এই হরমুজ প্রণালীর ক্ষেত্রে আসলে এটাই হলো নতুন বাস্তবতা। আমরা আলোচনাগুলো যেগুলো দেখছি এই আলোচনাগুলো আসলে আলোচনার জন্য আলোচনা, এগুলো একটা বৈশ্বিক নাটক বলতে পারেন আপনি, মোটামুটি বৈশ্বিক নাটক। এই নাটকের মধ্যে আলাপ আলোচনা চলবে, কেউই মানবতা বিরোধী না, কেউই যুদ্ধের পক্ষে না, এইটা তুলে ধরাটাই হলো আলাপ আলোচনা। কিন্তু প্রত্যেকেই চায় তাদের স্বার্থটা রক্ষা করার। আমি যেটা মনে করি এই ইরান ইস্যুতে বৈশ্বিক বিশ্ব ব্যবস্থার একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। এই আভাসটা দুই রকমই হতে পারে, যে রাশিয়া এবং চীনের পতন ঘটতে পারে, আবার একইভাবে দেখা যেতে পারে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইরা দুর্বল হয়ে পড়েছে। এই দুইটার যে কোনো একটা ঘটনা বুঝতে ঘটতে পারছি। পারে। আমি এটা নিয়ে পরে আরো দীর্ঘ আলাপে যাবো, একটা বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু মাননীয় সংসদ সদস্য একটা প্রশ্ন আপনাকে করে যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন ইরানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি খুব আক্ষেপ নিয়ে বলছিলেন যে যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু ইরান মনে রাখবে যে কে তার সাথে কি আচরণটা করেছিল। তারা স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের কাছ থেকে তারা আসলে সমর্থন চেয়েছে, সহযোগিতা না। অর্থাৎ যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করতে হবে না, কিন্তু বাংলাদেশ অন্তত বলুক যে আমরা ইরানের পাশে আছি, তাদের প্রতি সমব্যথী। এই কথাটা কি বাংলাদেশ বলতে পারতো না? এটা হচ্ছে ওনার বক্তব্য। আমি একটু ব্যাখ্যা জানার চেষ্টা করবো বিরতির পর ফিরে এসে। ফেরা বিরতির পর রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে। ৭১ চ্যানেলের সব শেষ অংশে আমরা ঢুকলাম এবং মাননীয় সংসদ সদস্য একটু ব্যাখ্যা দেবেন আসলে বাংলাদেশ কি ইরানেরকে একটু সমর্থন জানাতে পারতো না? এই বক্তব্যটা, প্রশ্নটা ইরানের রাষ্ট্রদূতের। না, ইরানের রাষ্ট্রদূতের এই আক্ষেপটা তো খুবই স্বাভাবিক। তাদের এই দুঃসময়ে মানুষের দেশের সমর্থন তারা চাইতেই পারে। আর মানবিক কারণে তো দেশগুলো এক এক সময় এক এক মানে যুক্তিসঙ্গত বিষয়ে সমর্থন দেওয়াই উচিত। তবে আমাদের মতো এত ছোট দেশে, আমাদের মতো গরিব দেশের ক্ষেত্রে এটা একটু খুব ডিফিকাল্ট। আপনি আমেরিকার মতো একটা এত বড় মোড়ল, চায়নার মতো এত বড় একটা অর্থনৈতিক মোড়ল, রাশিয়ার মতো এরকম একটা যুদ্ধ ক্ষমতা সম্পন্ন দেশ, এদের সাথে কি বাংলাদেশের কোনোভাবে কম্পেয়ার করা যায়? যেখানে এই তেলের মজুদে ভর্তি ধনী মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারা আজকে নীরব অবস্থায় বসে আছে, অথবা পক্ষান্তরে ইরানের বিরোধিতা করছে, ওদের মাটিগুলো, ওদের দেশগুলো ইরানের বিপক্ষে ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অতি মাত্রায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। আমরা কি বোঝাতে পারছি তাদেরকে? ইরানকে কি এটা বোঝাতে পারছি যে আমাদের হ্যাঁ, আমরা জায়গা থেকে হয়তো মৌন সমর্থন থাকবে, কিন্তু আমরা দিতে পারছি না? কারণ আমরা বুঝাতে পারছি বলেই ইরানের অ্যাম্বাসেডর কিছুদিন আগে তিনি বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের জাহাজগুলো আসবে। কেন আসবে? আমরা বাংলাদেশের উপর এটুকুই খুশি, বাংলাদেশের অন্তত ৯৫% জনগণ ইরানের জন্য দোয়া করে, মানসিক সমর্থন করে, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। ইরান এটুকু বলেছে, ইরান মানে ইরানের রাষ্ট্রদূত বলেছে। তো অতএব এখানে কিন্তু আমাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যথেষ্ট করছি, সমর্থন বলেন যথেষ্ট। রাষ্ট্রীয়ভাবে হয়তো ইরান এটা জানে, যদি নাই জানে আমাদের দেশের জাহাজগুলো ছাড়ছে কেন। স্টেট টু স্টেট নেগোসিয়েশন একটা জিনিস, আর জনগণ থেকে জনগণের যে ইমোশন সেটা আলাদা। আমি একটু অধ্যাপক কাজী মাহবুব রহমান আপনার একটা ছোট মন্তব্য নিব। সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন আজকে আমরা দেখতে পেলাম, দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সেটার বাংলা সংস্করণ প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। বলা হচ্ছে এত কিছুর পরও ইরানের অস্ত্র ভাণ্ডারে তেমন কোনো ক্ষতি করা যায়নি, বিধায় আসলে তারা এখনো সেই শক্তিটা জিয়ে রেখেছে। ইরানের অস্ত্র ভাণ্ডারে ক্ষতি করা যায়নি, নাকি আপনি যেটা বলছিলেন রাশিয়া চীনের প্রচ্ছন্ন সমর্থন, সেই সমর্থনের কারণে আসলে অস্ত্রটা তাদের দিক থেকে আসছে? আপনাকে আবারও ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আপনার দ্বিতীয় অংশটাই বেশি সঠিক। মানে অস্ত্রের যে সাপ্লাই চেইনটা, এটা অটুট আছে বিধায় ইরানকে আপনি মনে করছেন সে অস্ত্র তার শেষ হচ্ছে না। আসলে বাস্তবতাটা হলো ইরান একটা মারাত্মক সমর্থন পাচ্ছে চীন এবং রাশিয়া থেকে এবং তার অন্যান্য এলাই থেকে, ইভেন নর্থ কোরিয়াও। আমি একটু বলি যে পজিশনের কথা, যেটা ইরানের প্রত্যাশার জায়গা থেকে একটু বলি, সেটা হলো ইরান কিন্তু বাংলাদেশের গত 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের সাথে আপনি কিন্তু ইরানকে
ইরান কিন্তু সম্পর্কটা ভালোই বজায় রেখেছিল, আপনারা এটা মনে করে দেখেন। জি আপনি এটা অন্যান্য দেশের রাষ্ট্রদূত, পশ্চিমা এবং জাপানের রাষ্ট্রদূতরা যে অবস্থান নিয়েছিল, জি। সেই অবস্থান কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের আরেকটা ভালো মানে আরেকটা রাষ্ট্র যাদের সাথে আমাদের ভালো কানেকশন আছে, জি। তারাও কিন্তু এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের সাথে ভালো ছিল। জি। তো এটা কি আপনার পজিশনটা তো আপনি আশা করবেনই, কিন্তু আপনিও কিন্তু নিজের পজিশনটাও দেখবেন, ভারতের সাথে ইরানের সম্পর্কটা কত গভীর, এবং এটাও কিন্তু দেখতে হবে। মানে বৈশ্বিকভাবে দেখা যাচ্ছে কি, মানে মুসলিম মুসলিম বলার মধ্যেও কিন্তু কিছু মানে সন্দেহ আছে কিনা, যে এটা কি অ্যাডজাস্ট করছে কিনা, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসলে আমরা কিন্তু সবসময় কি মুসলমানিত্ব দেখাই কিনা, এটাও কিন্তু দেখা অর্থাৎ ধর্মকার্ডটাকে ব্যবহার করে আসলে পুরো রাজনীতিটাকে বদলে ফেলার চেষ্টা হয়। আমি পয়েন্টটা ধরতে পেরেছি। সবশেষ একটা মন্তব্য আমি শ্লোক আবুজি আপনার কাছে নিতে চাই। মানে ইরান জ্বললে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি সেটা বোঝে না? তাদের দিক থেকে নেগোসিয়েশনটা আসলে কোথায় যুদ্ধ থামানোর ক্ষেত্রে? সে পাকিস্তানকে এসে কেন মাঝখানে দাঁড়াতে হবে? পাকিস্তানকে দূর থেকে যে কেন এই মধ্যস্থতা করতে হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী, আচ্ছা, একটা বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে এখনো পর্যন্ত সৌদি আরবে বা অনেক দেশে পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে তাদেরকেও পাহারা দিতে হয়, এটাও আছে তার ম্যান পাওয়ার দিয়ে। আচ্ছা, আমি একটা বিষয় এখানে আসতে চাচ্ছি, সেটা হলো এই এখন পর্যন্ত যে কথাটা আপনি বললেন, রাশিয়া এবং চীন অস্ত্র সাপ্লাই দিচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি মানে স্বাভাবিক দৃষ্টিতেই যদি যাই, তাহলে ইরানের প্রথম অবরোধ দিচ্ছে কখন? 1979 সালের নভেম্বরে একবার দিল। তখন তাদেরকে এই কি বলে জঙ্গি, মানে কি বলে কি জিম্মি আটকের কারণে। আচ্ছা, এরপরে আরেকবার দিয়েছে 84-তে দিয়েছে, আর বিল ক্লিন্টন এসে দিছে 95-এ একেবারে ইকোনমিক স্যাংশন দিয়ে দিল। এতগুলো স্যাংশন দেওয়ার পরেও কিন্তু ইরান তার যত অর্থনৈতিক সমৃদ্ধি হোক আর যাই হোক না কেন, সব কিন্তু অস্ত্রের পিছনেই তারা করেছে, বিনিয়োগ করেছে। শেষ পর্যন্ত ট্রাম্প এইটা বলতে মানে বাধ্য হয়েছে যে তার অস্ত্র ভাণ্ডারে যে ইউরেনিয়াম ছিল 450 কেজির মতো, সেটা নাকি একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে, ওই ধুলাটাও পর্যন্ত নিয়ে যেতে চায়। অর্থাৎ এই পর্যায়ে চলে গেছে। তো ইরানের অস্ত্র ভাণ্ডারে যে সমস্ত বিষয়গুলো আছে এখনো কিন্তু অজানা, এখনো পর্যন্ত অজানা। এই জানাটুকুর পরিমাণ হচ্ছে এরকম 16তম অবস্থান তার এখন সামরিক বাহিনী থেকে। তো এইটা যখন যেহেতু সৌদি কি বলে মিডল ইস্টের মতো জায়গা আছে, যারা যারা বাইরে আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, যারা যারা আছে, তারা কিন্তু তাদের মানে অবস্থানটা এমন জায়গায়, অর্থনৈতিক সমৃদ্ধি আছে ঠিকই, কিন্তু পাহারা দেওয়ার মতো লোক নেই। একদম এই পাহারা দেওয়ার লোক নেই বলেই তারা কিন্তু আমেরিকার কাছেই মানে সব একদম পরিষ্কার। আমার হাতে সময় থাকলে ইরানের সাথে আসতে চায় না, এই একটাই কারণ। দীর্ঘ করতাম, কারণ রাত একটা নিউজ শুরু হবে, কিন্তু মানে যতটুকু বুঝলাম আসলে ইরানের সবচেয়ে বড় শক্তি যে তাদের পুরো তথ্য কেউ জানে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। সামনে নিশ্চয়ই আবারও কথা হবে। এবং অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল আজকে 71 জানালে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, আপনাদের সঙ্গে থাকবেন।